তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে প্রিমোরডিয়াম জার্ম সেল বা প্রিমোরডিয়াল জার্ম সেল, এই প্রিমোরডিয়াল জার্ম সেল মানে কি? তো আমরা জানি যে সেকেন্ড উইক অফ ফার্স্ট উইকে কি হয়, আমাদের যে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হওয়ার পরে কি হয়, সেটা জাইগোট পরিণত হয়, জাইগোট থেকে আবার ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে আস্তে আস্তে মরুলা, তারপরে মরুলা থেকে তৈরি হয় হচ্ছে আমাদের ব্লাস্টোসিস। তো ব্লাস্টোসিসের এই যে বাইরের দিকে যে সেলটা, সেটাকে আমরা বলি কি আউটার সেল মাস, এবং এই যে ভিতরের দিকের যে সেলটা থাকে সেটাকে আমরা কি বলি ইনার সেল মাস। ঠিক আছে, তো এই যে ইনার সেল মাস, এই ইনার সেল মাসটা পরবর্তীতে সেকেন্ড উইকে এসে, অর্থাৎ সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে, তখন সেই ইনার সেল মাস থেকে আবার তৈরি হয় এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট, অর্থাৎ এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্ট। তো এই যে এপিব্লাস্ট সেল, এই যে এপিব্লাস্ট, এই এপিব্লাস্ট থেকে পরবর্তীতে ডিরাইভ করে হচ্ছে আমাদের প্রিমোরডিয়াল জার্ম সেল। ঠিক আছে, তো এই যে এপিব্লাস্টটা, এপিব্লাস্টের সেল থেকে যে আসে প্রিমোরডিয়াম জার্ম সেল, এরা কি করে ফোর্থ উইকের সময়, তো আমরা জানি যে ফোর্থ উইক থেকে কি হয়, আমাদের বডি অর্গানগুলো ডেভেলপ করতে থাকে। তো তখন কি হয়, অর্গান বলতে আমাদের যে গোনাড আছে, অর্থাৎ মেলের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস, ফিমেলের ক্ষেত্রে ওভারি, তো এগুলো ডেভেলপ করতে থাকে। তখন ফোর্থ উইকের ক্ষেত্রে কি হয়, এপিব্লাস্ট থেকে প্রিমোরডিয়াল জার্ম সেলগুলো মাইগ্রেট করা শুরু করে, এবং বাই দ্য এন্ড অফ ফিফথ উইক, অর্থাৎ ফিফথ উইকের শেষের দিকে কি করে, এই প্রিমোরডিয়াল জার্ম সেলগুলো সেই যে গোনাডে সে রিচ করে। তাহলে এবার আমরা দেখব মিওসিস সেল ডিভিশনের প্রসেসটা। তো আমরা জানি মিওসিস সেল ডিভিশনের প্রসেসটা হচ্ছে দুইটা ভাগে ডিভাইড করা থাকে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। তো মিওসিস 1 আবার ফেজটা আবার চারটা ডিভিশনে বিভক্ত, একটা হচ্ছে প্রোফেজ 1, তারপর হচ্ছে মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো প্রোফেজ ধাপটা আবার অনেক বড় হয়, সেই প্রোফেজ ধাপকে আমরা আবার 5টা সাব ডিভিশনে ভাগ করি। প্রথম হচ্ছে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। তাহলে এবার আমরা দেখব এই স্টেজগুলোতে কী কী চেঞ্জেস হয়। তাহলে এই যে ফার্স্ট স্টেজ বা ল্যাপটোটিন, ল্যাপটোটিন স্টেজে কী হয় দেখো, এটা হচ্ছে একটা প্রিমোরডিয়াল জার্ম সেল, প্রিমোরডিয়াল জার্ম সেল। তো এই প্রিমোরডিয়াম জার্ম সেলের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে, এই ল্যাপটোটিন স্টেজে কী করে, এই ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কনডেন্স হতে থাকে এবং ভিজুয়ালাইজ হতে থাকে। তো আমরা জানি যে নর্মালি সেলের যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো মাইক্রোস্কোপের নিচে ভিজুয়ালাইজ হয় না, কিন্তু সেলটা যখন সেল ডিভিশন পর্যায়ে আসে তখন কি করে, এই যে ক্রোমোজোমগুলো কনডেন্স হয় এবং মাইক্রোস্কোপের নিচে ভিজিবল হয়। তো এই যে প্রিমোরডিয়াম সেল, প্রিমোরডিয়াল জার্ম সেল, এর ভিতরে কি আছে আমরা জানি, এর ভিতরে 2 সেট অফ ক্রোমোজোম আছে, অর্থাৎ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম বা 46 ক্রোমোজোম আছে, যার মধ্যে থেকে 23টা হচ্ছে আমাদের মায়ের থেকে অর্থাৎ ম্যাটার্নাল ক্রোমোজোম, আর বাকি 23টা হচ্ছে আমাদের বাবা থেকে বা প্যাটার্নাল ক্রোমোজোম। তো এর পরের স্টেজে অর্থাৎ জাইগোটিন স্টেজে কি হবে, এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো, সেই হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটা একটার সাথে পেয়ার করতে থাকবে। ঠিক আছে, তো এই পেয়ার করাকে আমরা কি বলি, সাইন্যাপসিস। তো হোমোলোগাস ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি, দেখো আমি যদি দুইটা ক্রোমোজোম আঁকি, মনে করলাম এটা হচ্ছে একটা ক্রোমোজোম এবং এটা হচ্ছে আরেকটা ক্রোমোজোম। তো এই দুইটা ক্রোমোজোম হোমোলোগাস হবে কখন, দেখো দুইটা ক্রোমোজোম হোমোলোগাস মানে একই ক্রোমোজোম, তার মানে এটা যদি হয় থার্ড ক্রোমোজোম অফ প্যাটার্নাল, অর্থাৎ প্যাটার্নাল থার্ড ক্রোমোজোম বা বাবার থেকে আসা 3 নাম্বার ক্রোমোজোম হয়, তাহলে এটার হোমোলোগাস হবে মায়ের থেকে আসা 3 নাম্বার ক্রোমোজোম, অর্থাৎ থার্ড ম্যাটার্নাল ক্রোমোজোম এবং থার্ড প্যাটার্নাল ক্রোমোজোম, এটা কী হবে একে অপরের হোমোলোগাস। তখন কী করবে, এরা আস্তে আস্তে একসাথে পেয়ার করবে এবং সাইন্যাপসিস করবে। তো এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলো যেরকম হোমোলোগাস, তেমনি আমরা জানি ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএ থাকে, এই ডিএনএগুলো থাকে হোমোলোগাস। যেমন মনে করো এই যে লোকাস বা এই যে জায়গা, এখানে যদি থাকে আমাদের চোখের কালার নির্ধারণের জন্য যেই জিন, সেই জিন থাকে, তাহলে ঠিক সেম লোকাসে অর্থাৎ এই জায়গায় প্যাটার্নাল ক্রোমোজোমও থাকবে চোখের কালার নির্ধারণের জিন। আবার যদি আমাদের এইখানে থাকে স্কিন কালার নির্ধারণের জিন, তাহলে প্যাটার্নাল ক্রোমোজোমও এখানে থাকবে কি স্কিন কালার নির্ধারণের জিন। তার মানে কী হবে, এই ক্রোমোজোমগুলো একদম সেম টু সেম থাকবে, অর্থাৎ এদের পয়েন্ট টু পয়েন্ট হোমোলোগাস থাকবে। কিন্তু এক্স এবং ওয়াই যে ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোমের ক্ষেত্রে ডিফারেন্ট থাকবে একটু। তার মানে আমাদের যে 46 ক্রোমোজোম, তার মধ্যে 44 ক্রোমোজোম থাকবে একদম হুবহু সেম, অর্থাৎ হুবহু হোমোলোগাস, শুধুমাত্র একটু এই যে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের মধ্যে ডিফারেন্স থাকবে।
তাহলে আমরা কি দেখলাম, জাইগোটিক স্টেজে কী হলো, সাইন্যাপসিস হলো, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমগুলো পেয়ার করলো। তারপরে কী হবে দেখো, এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই যে এই সেলটার ভিতরে কী আছে আমরা জানি 2 সেট ক্রোমোজোম আছে। স্মল এন দিয়ে যদি আমি ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করি তাহলে এই সেলের ভিতরে কী আছে 2 সেট। আমরা একটা ক্রোমোজোম দিয়ে একটা সেট বোঝাচ্ছি। তাহলে এটা যদি হয়, সবুজ কালারটা যদি হয় ম্যাটার্নাল ক্রোমোজোম, তাহলে এই যে রেড কালারটা হবে প্যাটার্নাল ক্রোমোজোম, অর্থাৎ 23 ম্যাটার্নাল ক্রোমোজোম এবং 23 প্যাটার্নাল ক্রোমোজোম। তার মানে এই এন দিয়ে আমরা বোঝাচ্ছি কি এখানে n ইকুয়াল টু সেট অফ ক্রোমোজোম, ঠিক আছে। তো এই যে এন বা এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের ভিতরে একটা সেটের ভিতরে যে পরিমাণ ডিএনএ থাকে সেটাকে যদি আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি তাহলে দেখো এই সেলের ভিতরে কি আছে 2 সেট ক্রোমোজোম আছে। তার মানে এই সেলের ভিতরে ডিএনএও আছে 2 সেট, অর্থাৎ 2 ক্যাপিটাল এন। তার মানে আমি কি বোঝাচ্ছি, এই সেলের অর্ধেক ডিএনএ আসতেছে প্যাটার্নাল ক্রোমোজোমগুলো থেকে, আবার অর্ধেক ডিএনএ আসতেছে ম্যাটার্নাল ক্রোমোজোমগুলো থেকে। তারপরে স্টেজে আসি দেখি যে প্যাকাইটিন স্টেজ। তো এই প্যাকাইটিন স্টেজে কি হবে, এই যে ক্রোমোজোমগুলো এরা কি করবে, এর ডিএনএটা রেপ্লিকেট হবে। তাহলে এই স্টেজে কি হবে, প্যাকাইটিন স্টেজে ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ এই যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের আমরা জানি ক্রোমোজোমে 2টা ক্রোমাটিড বা বাহু থাকে। তাহলে এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিডের ভিতরে যেই ডিএনএগুলো আছে তারা কি করবে, রেপ্লিকেট হয়ে হু আরেকটা ক্রোমাটিড তৈরি করবে। আবার নিচেরটাও ঠিক সেম আরেকটা ক্রোমাটিড তৈরি করবে, অর্থাৎ 2 বাহু থেকে এটা হয়ে গেল কি 4 বাহু, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেট করলো। তো এই যে 4 বাহু বিশিষ্ট যে স্ট্রাকচারটা তৈরি হলো, তখন এটাকে আমরা কি বলি, টেট্রাড। টেট্রা মানে 4, তার মানে টেট্রাড ফর্মেশন, টেট্রাড ফর্মেশন। তো এই ক্ষেত্রেও দেখো ক্রোমোজোম সংখ্যা কী আছে, 2 সেট আছে। কারণ আমরা জানি আমরা সবসময় ক্রোমোজোমকে কাউন্ট করব এর সেন্ট্রোমিয়ারের উপরে ভিত্তি করে, এর ক্রোমাটিড দেখে না। তাহলে এখানে দেখো 2টা সেন্ট্রোমিয়ার আছে, আমরা বলছিলাম যে একটা ক্রোমোজোম দিয়ে আমি 1 সেট রিপ্রেজেন্ট করতেছি। তার মানে এই সেলের ভিতরে কী আছে, 2 সেট ক্রোমোজোম আছে। তার মানে ক্রোমোজোমকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করলে তাহলে 2 স্মল এন। এবং কিন্তু এখানে কিন্তু এখন ডিএনএ সংখ্যা ডাবল হয়ে গেছে, কারণ আমরা দেখছি যেখানে কি আছে ডিএনএ রেপ্লিকেশন ছিল। তাহলে এখানে কয় সেট আছে, 2 সেট, এখানে 2 সেট। তার মানে এই স্টেজে কি আছে, এর ভিতরে ডিএনএ সংখ্যা হচ্ছে 4 সেট, অর্থাৎ 4 ক্যাপিটাল এন। এখানে আমরা ক্যাপিটাল এন বলতে বোঝাচ্ছি ডিএনএ। তাহলে এর পরের স্টেজে কি হবে, এই যে টেট্রাডগুলো একে অপরের সাথে কী করবে, ক্রস ওভার করবে, অর্থাৎ এই ক্রোমোজোম থেকে একটা অংশ চলে আসবে এই ক্রোমোজোমের কাছে, আবার এই ক্রোমোজোম থেকে একটা অংশ চলে যাবে এই ক্রোমোজোম কাছে। এটাকে আমরা কি বলি, ক্রসিং ওভার। তাহলে ডিপ্লয়েডিং স্টেজে কি হবে, ক্রস ওভার। এবং এই ক্রস ওভারের ক্ষেত্রে এই যে এই জায়গা থেকে একটা অংশ ভেঙে যে এখানে চলে আসবে, এইখান থেকে ভেঙে একটা এই অংশ চলে আসবে, এই ক্ষেত্রে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আবার এই অংশটাকে লাগানোর ক্ষেত্রে লাগবে হচ্ছে লাইগেস এনজাইম। তো বলা হয় যে মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে একটা ক্রোমোজোমের ভিতরে প্রায় 30 to 40 ক্রস ওভার হয়, অর্থাৎ 30 থেকে 40টা জায়গার ভিতরে কী হয়, ক্রস ওভার হয়। তো ক্রস ওভার হওয়ার পরে কী করবে, এই সেলগুলোর মধ্যে বিকর্ষণ তৈরি হবে এবং সেলগুলো দূরে সরে যেতে চাইবে, কিন্তু এরা 2টা জায়গায় বা কী করবে, একে অপরের সাথে অ্যাটাচ থাকবে। তো এই অ্যাটাচ থাকার কারণে ক্রোমোজোমগুলো কী করবে না, ডিটাচড হতে পারবে না। তখন এই যে এক্স শেপ একটা স্ট্রাকচার তৈরি হলো, এটাকে আমরা কি বলি, কায়াজমা। তার মানে ডিপ্লয়েডিং স্টেজে কী হবে, ক্রস ওভার হবে, অর্থাৎ নন সিস্টার ক্রোমাটিডগুলোর ভিতরে ক্রস ওভার হবে। নন সিস্টার বলতে আমরা কি বুঝি, মনে করি এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে 4টা ক্রোমাটিড এরা হচ্ছে একে অপরের সিস্টার ক্রোমাটিড, আবার এই ক্রোমোজোমেরটা একে অপরের সিস্টার, কিন্তু এই ক্রোমোজোমেরটা এই ক্রোমোজোমের সাথে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তার মানে এই ক্রোমোজোমের থেকে একটা অংশ চলে আসবে তার নন সিস্টার এই ক্রোমোজোমে, আবার এখান থেকে চলে যাবে পরের ক্রোমোজোম। অর্থাৎ আমি যদি বলি ম্যাটার্নাল ক্রোমোজোম থেকে চলে আসবে প্যাটার্নালের কাছে, আবার প্যাটার্নাল ক্রোমোজোম থেকে আসবে ম্যাটার্নালের কাছে। তাহলে এরপরের স্টেজে আসি আমরা কী করবে, এরপরের স্টেজে হচ্ছে ডায়াকাইনেসিস। তো ডায়াকাইনেসিস স্টেজের ক্ষেত্রে কী হবে, এদের মধ্যে বিকর্ষণ বেশি হয়ে যাবে এবং এই দুইটা কী হবে, আলটিমেটলি একে অপর থেকে সেপারেটেড হয়ে যাবে। তাহলে এটা কি আমরা কী হলো, ডায়াকাইনেসিস স্টেজে ক্রোমোজোম দুইটা কী হলো, সেপারেট হয়ে গেল। তার মানে আমরা কি দেখলাম, এখন দেখলাম আমরা প্রোফেজ 1 স্টেজ। তাহলে প্রোফেজ 1 স্টেজে আমরা কি দেখলাম, ল্যাপ্টোপ্রিন স্টেজে প্রিমোরডিয়াম জার্ম সেলে নিউক্লিয়াসগুলো কনডেন্স হয় এবং আস্তে আস্তে ভিজুয়াল হতে থাকে। তখন এর মধ্যে থাকে কি 2 সেট অফ ক্রোমোজোম।
তারপরে যে জাইগোটিং স্টেজ, সেই জাইগোটিং স্টেজে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কী করে, সাইন্যাপসিস করে বা পেয়ার করে। সেই অবস্থায় তার মধ্যে কি থাকে, 2 সেট ক্রোমোজোম থাকে এবং সেই 2 সেটের ভিতরে আবার 2 সেট ডিএনএ থাকে। তার মধ্যে 1 সেট থাকে প্যাটার্নাল, 1 সেট থাকে ম্যাটার্নাল। তারপরে প্যাকেটিং স্টেজে কি হয়, এই ক্রোমোজোমগুলোর ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএগুলো রেপ্লিকেট করে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন মানে আমরা জানি ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হওয়া। তখন কি করবে, এই ক্রোমোজোমের যে ডিএনএ সেই ডিএনএগুলো রেপ্লিকেট করে কি হলো, এই যে একটা ক্রোমাটিডের জায়গায় আরেকটা ক্রোমাটিড, 2টা ক্রোমাটিড হলো, তার মানে এখানে কি হলো, টেট্রাড ফর্মেশন হলো। এবং তখন কি দেখো এইটার ভিতরে কি আছে, ক্রোমোজোম সংখ্যা আছে 2 সেট, অর্থাৎ অর্ধেক ছিল মায়ের, অর্ধেক ছিল বাবার। কিন্তু এর ভিতরে যে ডিএনএ ছিল, ডিএনএটা তখন 4 সেট হয়ে গেছিলো, কারণ যেহেতু ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। তো এই যে ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর যে টেট্রাড ফর্মেশন হলো, এই অবস্থায় এই প্রিমোর্ডিয়াম জার্ম সেলকে আমরা বলি প্রাইমারি গেমেটোসাইট। অর্থাৎ এটা যদি হয় মেলের ক্ষেত্রে হয় তখন সেটা হবে কি, প্রাইমারি স্পার্মাটোসাইট, আর ফিমেলের ক্ষেত্রে হলে প্রাইমারি ওসাইট। আর তারপরে যে ডিপ্লোটিং স্টেজে কি হয়, যে ক্রোমোজোমগুলোর ভিতরে ক্রস ওভার হয়, অর্থাৎ একটা অংশ একে দিয়ে দেয় আর একটা অংশ ওকে দিয়ে দেয়, এবং তখন যে একটা এক্স-শেপ স্ট্রাকচার তৈরি হয় সেটাকে আমরা বলি কায়াজমা। তারপরে যে ডায়াকাইনেসিস স্টেজ, এই ডায়াকাইনেসিস স্টেজে কি হয়, এই ক্রোমোজোম দুটা সেপারেটেড হয়ে যায়। তাহলে এতক্ষণ আমরা দেখলাম প্রোফেজ স্টেজ। তারপরে কি হবে, প্রোফেজ স্টেজ থেকে আমরা চলে যাব, আমরা এতক্ষণ দেখলাম প্রোফেজ 1 স্টেজ। তো প্রোফেজ 1 স্টেজ থেকে আমরা এখন চলে যাব মেটাফেজ 1। তো এই যে মেটাফেজ এইগুলো হচ্ছে কি ঠিক সেম মাইটোসিসের মতো। তাহলে মেটাফেজ স্টেজে কি হবে, এই যে ক্রোমোজোমগুলো এই যে নিউক্লিয়াসের ভিতরে কি করবে, সেন্ট্রিওল অ্যাপিয়ার করবে এবং স্পিন্ডল তৈরি হবে। এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়ার পর কী হবে, এটা যে ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল বলতে যে মাঝখানে যে জায়গা, সেই ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর ক্রোমোজোমগুলো অ্যালাইনমেন্ট হবে। তাহলে মেটাফেজ স্টেজে কি হবে, অ্যালাইনমেন্ট, অর্থাৎ ক্রোমোজোমগুলো ইকুয়েটোরিয়াল প্লেনে অ্যালাইন হবে। তারপর হচ্ছে কি অ্যানাফেজ স্টেজে কী হবে, এই যে ক্রোমোজোম এদের মধ্যে বিকর্ষণ তৈরি হবে এবং ক্রোমোজোমগুলো মেরুর দিকে মুভ করতে থাকবে। অর্থাৎ এই ক্রোমোজোমটা এই সেন্ট্রিওলের দিকে মুভ করছে, আবার এই ক্রোমোজোমটা এই সেন্ট্রিওলের দিকে মুভ করতেছে। ঠিক আছে, তো এই যে দুই দিকে মুভ করে, এই মুভটা হবে র্যান্ডমলি। অর্থাৎ এই ভিতরে যে 2 সেট ক্রোমোজোম, অর্থাৎ 46টা ক্রোমোজোম আছে, সেই 46টা ক্রোমোজোমের মধ্যে কিছু চলে যাবে এক পাশে এবং কিছু চলে যাবে তার বিপরীত পাশে। এটা হচ্ছে র্যান্ডমলি, অর্থাৎ এলোমেলোভাবে, এটা কোনো নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে না। তাহলে এই অ্যানাফেজ স্টেজে কি হলো, র্যান্ডমলি মুভ করলো। তো র্যান্ডমলি মুভ করার পরে আলটিমেটলি চলে আসবে টেলোফেজ 1 স্টেজে। এবং টেলোফেজ 1 স্টেজে আসার পর কী হবে, এই 2টা সেল আলটিমেটলি ডিভাইড হয়ে যাবে। তখন একটা সেল থেকে তৈরি হবে 2টা সেল। তো এই 2টা সেলের মধ্যে দেখো এখানে ক্রোমোজোম আছে একটা, কারণ যেহেতু এখানে সেন্ট্রোমিয়ার একটা, তার মানে ক্রোমোজোম 1, অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি এখানে 1 সেট ক্রোমোজোম আছে, এখানে 1 সেট ক্রোমোজোম আছে। তাহলে একটা সেল থেকে তৈরি হলো কি, টেলোফেজ স্টেজে 2টা সেল তৈরি হয়ে গেল। তাহলে এই ছিল মিওসিস 1। তাহলে এরপরে কী হবে, মিওসিস 2। তো মিওসিস 2 এর ক্ষেত্রেও কী হবে, ঠিক সেম মাইটোসিসের মতো, এই যে তখন আবার কী হবে, এই যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর লঙ্গিটিউডিনালি ডিভাইড হয়ে যাবে এবং একটা ক্রোমোজোম তখন ভেঙে 2টা ক্রোমোজোম হয়ে যাবে। এবং তারপরে সেই 2টা ক্রোমোজোম আলাদা 2টা সেলে চলে যাবে। দেখো এই যে ক্রোমোজোমটা ছিল, এই ক্রোমোজোমের লঙ্গিটিউডিনালি এখানে কী হয়েছে, ব্রেক হয়ে 2টা ভাগ হয়ে গেল। একটা চলে আসলো এই সেলে এবং একটা চলে আসলো পরের সেলে। আবার ঠিক তেমনি এই সেলেও লঙ্গিটিউডিনালি সেন্ট্রোমিয়ার বরাবর ডিভাইড হয়ে যাবে। তখন আবার কী করবে, 2টা সেল 2টা জায়গায় চলে যাবে, 2টা ক্রোমোজোম। দেখো মিওসিস 1 এর ক্ষেত্রে কোথাও সেন্ট্রোমিয়ার ডিভাইড হয় নাই, কিন্তু মিওসিস 2 এর ক্ষেত্রে কী হলো, সেন্ট্রোমিয়ার ডিভাইড হয়ে গেল। আবার দেখো মিওসিস 1 এর ক্ষেত্রে কী হয়েছে, মিওসিস 1 এর ক্ষেত্রে দেখো কী হয়েছে, আমাদের শুরুতে ছিল 2 সেট ক্রোমোজোম, কিন্তু আলটিমেটলি মিওসিস 1 এর টেলোফেজ শেষে আমরা কি দেখলাম, 2টা সেলের মধ্যে এক সেট আলাদা হয়ে গেল। অর্থাৎ শুরুতে ছিল 2 সেট বা 2n সংখ্যক ক্রোমোজোম, মিওসিস 1 শেষে হয়ে গেল এক সেট করে আলাদা হয়ে গেল। তার মানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেল। এই জন্য এই মিওসিস সেল ডিভিশনকে আমরা কি বলি, রিডাকটিভ সেল ডিভিশন। আবার দেখো এই মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে মিওসিসের সাথে মাইটোসিসের কী ডিফারেন্স থাকে। মিওসিসের ক্ষেত্রে কী হয়েছে, দেখো এখানে ক্রসিং ওভার হয়েছে এবং কায়াজমা ফর্মেশন হচ্ছে, কিন্তু এই মাইটোসিস সেলের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রসিং ওভার হয় না। তাহলে এটা ছিল মিওসিস এবং মাইটোসিসের মধ্যে ডিফারেন্স। তাহলে এই ছিল মিওসিস সেল ডিভিশন। তার মানে মিওসিস সেল ডিভিশনে আমরা আলটিমেটলি কী পাইলাম, যে ছিল একটা সেল এবং সেই একটা সেল থেকে পরবর্তীতে তৈরি হলো 1 2 3 4, অর্থাৎ একটা সেল থেকে 4টা সেল তৈরি হলো।
এবং এই যে একটা সেল, প্রথম যে সেল প্রিমোরডিয়াম জার্ম সেল, এর মধ্যে কি ছিল 2n বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোসোম। কিন্তু এই যে আলটিমেটলি আমরা যে 4টা সেল পাইলাম, এর মধ্যে দেখো এক সেট করে ক্রোমোসোম আছে, তার মানে এটা কি হলো 1n বা হ্যাপ্লয়েড। এবং এই সেলগুলোর মধ্যে আবার কি আছে, 1 সেট অফ ডিএনএ আছে। তাহলে এই ছিল মিওসিসের রেজাল্ট। এখন আমরা শুরুতে বলছিলাম কি, মিওসিস সেল ডিভিশনের দুইটা ইম্পর্টেন্সের মধ্যে একটা হলো কি, যে জেনেটিক ডাইভার্সিটি তৈরি করে। তো জেনেটিক ডাইভার্সিটিটা কীভাবে তৈরি করে দেখো, তার আগে বলে নিই, এই মিওসিস সেল ডিভিশনটা যদি না হইতো তাহলে কিন্তু আমরা একদম হুবহু আমাদের প্যারেন্টের মতো হইতাম। কিন্তু আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের বাবা মার মতো হইলেও আমরা কিন্তু তাদের মতো একদম হুবহু না। এর কারণ হচ্ছে এই মিওসিস সেল ডিভিশন। তাহলে এখন আমরা দেখবো এই মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে কীভাবে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়। তো মূলত 3টা কারণে এই ডাইভার্সিটিটা তৈরি হয়। দেখো, এই মিওসিস সেল ডিভিশনের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল কি, এই যে ডিপ্লয়েড স্টেজে ক্রস ওভার, অর্থাৎ কিছু জিন প্যাটার্নাল ক্রোমোসোম থেকে ম্যাটার্নালে চলে আসে এবং কিছু জিন ম্যাটার্নাল থেকে প্যাটার্নালে চলে যায়। তখন একটা জেনেটিক রিডিস্ট্রিবিউশন হয়, এর ফলে একটা ডাইভার্সিটি বা বৈচিত্র্য তৈরি হয়। এরপর আবার দেখো, এই যে অ্যানাফেজ স্টেজ, এই অ্যানাফেজ স্টেজে আমরা বলছিলাম কি হলো, র্যান্ডমলি ক্রোমোসোমগুলো 2 মেরুতে মুভ করে, অর্থাৎ এখানে কোনো সিলেকশন থাকে না, এরা র্যান্ডমলি 2 মেরুর দিকে মুভ করতে থাকে। তাহলে এখানে একটা কি হয়, নতুন ডিস্ট্রিবিউশন তৈরি হয় ক্রোমোসোমের। এই ছিল 2টা রিজন। তারপরে আরেকটা রিজন কি, দেখো আরেকটা রিজন হচ্ছে ফার্টিলাইজেশনের সময় কি হয়, একটা সেল একটা গ্যামেট আরেকটা গ্যামেটের সাথে, অর্থাৎ একটা স্পার্ম একটা ওভামের সাথে যখন মিলিত হয়, তখন আবার কি হয়, 2 ধরনের গ্যামেট তৈরি হয়, 2 ধরনের গ্যামেটের মিলন হয়, তখন কি হয়, আরেকটা নতুন বৈচিত্র্যের তৈরি হয়। তাহলে এই ছিল এই প্রসেসের মাধ্যমে বা এই 3টা কারণে কি হয়, আমাদের মিওসিস সেল ডিভিশনের জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়। এবং মিওসিসের আরেকটা ইম্পর্টেন্স ছিল কি, সে ডিপ্লয়েড অবস্থাটা মেনটেন করে। কারণ আমরা কি দেখলাম, মিওসিস 1-এর ফলে যে গ্যামেটগুলো তৈরি হয় এগুলো সব হচ্ছে হ্যাপ্লয়েড। তো এই হ্যাপ্লয়েড গ্যামেট যখন আবার আরেকটা গ্যামেট, অর্থাৎ একটা স্পার্ম যখন আরেকটা ওসাইটের সাথে মিলিত হয়, তখন আবার কি হয়, এই 1n + 1n, অর্থাৎ 2টা সেট তৈরি হয়, আবার তখন ডিপ্লয়েড অবস্থা তৈরি করে। তাহলে এই ছিল মিওসিস নিয়ে আমাদের আজকের আলোচনা। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।